ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমরা, এবং প্রতিদিন তোমাদের সাথে একটা করে ভিডিও আমি তোমাদেরকে দিতে চাইছি, যেন যে প্রতিদিন কিছু না কিছু এমসিকিউর সাথে তোমরা টাচে থাকো। পরীক্ষার এখনও কোনো ডেট নেই, কিন্তু পরীক্ষা হবে, এটা মাথায় রেখো। নভেম্বর ডিসেম্বরের দিকেই হবে, অতএব প্র্যাকটিসে থাকো। পরীক্ষার ডেট দিলে তুমি কি পারবে, এটাকে নিজেকে কোশ্চেন করবে যে খালি পরীক্ষার ডেট। অতএব নিজেকে রেডি রাখো যে যেদিন পরীক্ষাটা দেব আমি পাবো। অতএব তার জন্য একদিনের, এগুলো কম্পিটিটিভ একদিনের ব্যাপার নয় যে একাডেমিকের মতন একদম 1 মাস সময় আছে, 15 দিন সময় আছে, ঝেড়ে মুখস্থ করে গিয়ে পাস করে দিলাম, ওটা হয় না। ওটা মনের সান্ত্বনা যে পাস করা যায়। অতএব চাকরি পেতে গেলে আজ যারা পড়ছে তারাই পাবে। ওই নোটিফিকেশন বের করার পর বই উল্টেলে দিনে 24 ঘন্টা পড়লে হয় না, তার জন্য তোমাকে এখনই পড়তে হবে। ওই জন্য আমি তোমাদের কথা মাথায় ভেবে প্রতিদিন ভেবেছি একটা করে 50টা করে কোশ্চেন আলোচনা করব। অতএব তোমরা দেখো, এবং এই বইটা হচ্ছে লুসেন্টের বই, এবং এটা হচ্ছে তোমরা জানো যে বিহারের ফেমাস, বিহারের কেন অল ইন্ডিয়ার যে কোনো পরীক্ষার জন্য এই লুসেন্টটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। অতএব এই লুসেন্টেরই একটা অবজেক্টিভ বই, যেটা হচ্ছে জেনারেল নলেজের অবজেক্টিভ বই। এবং বিশেষ করে এই বইটার ইতিহাস, ভূগোল এবং ইকোনমিক্স, পলিটি, আদার্স, তোমাদের তো ইকোনমিক্স পলিটি নেই, খুবই ভালো। একদম যেগুলো পরীক্ষাতে আসার মতন সেই কোশ্চেনগুলোই দেওয়া আছে। ওই জন্য আমরা চেয়েছি যে এখান থেকে ইতিহাসের 8 নাম্বারের জন্য, ভূগোলের 8 নাম্বারের জন্য, আর সায়েন্সের 8 নাম্বার, 8 3 24 নাম্বার এখান থেকে কভার হবে। আর আমি গ্যারেন্টি লিখে দেবো, ওই 24-এর মধ্যে এখান থেকে তুমি 15 পাবেই এই বইটা থেকে। অতএব আমাদের এগুলো খুব জরুরি। তোমাকে আমি পরীক্ষার পরে দেখিয়ে দেব যে 15 মার্ক এখান থেকে কি করে এসছে বইটাতে। অতএব তোমরা সবাই প্রতিদিন ভিডিওগুলো দেখো, শেয়ার করো, ভালো লাগলে লাইক করো। আরও যদি কমেন্ট থাকে যে অন্য কোনো ভিডিও দরকার, সেগুলো বলো, কভার করব। চলো তাহলে আমরা প্রথমে আমি 50টা কোশ্চেন আলোচনা করেছিলাম, এবং সেই কোশ্চেন চ্যাপ্টারটার নাম কি ছিল? প্রথম চ্যাপ্টারই ছিল আমাদের এক্সপেনশন অফ ব্রিটিশ পাওয়ার। মানে যখন আমাদের এই বেঙ্গল, মহীশূর, পাঞ্জাব এদের সঙ্গে ব্রিটিশদের আনাউনি শুরু হয়, সেগুলোর উপর আজকে আমরা 50-এর পরে 51 থেকে শুরু করব। এই চ্যাপ্টারটা শেষ হবে এবং তারপরে আর একটা চ্যাপ্টারও করে নেব আজকেই, ঠিক আছে? চলো, তো প্রথমে যে কোশ্চেনটাতে আমরা যাব 51 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? দেখো 51 থেকে কি বলছে। 51, দ্য লাস্ট মেজর এক্সপেনশন অফ ব্রিটিশ ইন্ডিয়া টেরিটরি ওয়ার্ক প্লেস ডিউরিং দ্য টাইম। বলছে কার সময় সব থেকে বেশি পরিমাণে ব্রিটিশ এরিয়া অ্যাকুয়ার করা হয়। তো আমরা দেখো 1 নম্বর যদি কোশ্চেনটাতে ডালহৌসি থাকতো না, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতো। ডালহৌসির সময় সব থেকে, কারণ জানো আমরা যে ডালহৌসি সপ্তবিলোপ নীতির মাধ্যমে সবাইকে অ্যাকোয়ার করা হয়েছিল। সপ্তবিলোপ নীতি কী ছিল? যেটা ডকট্রিন অফ ল্যাপস ইংলিশে বলা হয়। ওটার মানে যে কেউ যদি অপুত্রক অবস্থায় মারা যায় কোনো রাজা, তাহলে তার রাজ্যটা ব্রিটিশদের কাছে চলে যাবে। যেটা আগে হতো কি, সেটা কাউকে অ্যাডপ্ট করে নিত কোনো সনকে, কিন্তু এখন থেকে অ্যাডপ্ট করা যাবে না, ওটা ব্রিটিশের কাছে চলে যাবে রাজ্যটা। এমনকি কোনো রাজার ছেলে যদি অকর্ম থাকে, ক্যাপাবল না থাকে, ইনক্যাপাবল থাকে, তাহলে তার রাজ্যটাও চলে যাবে। এই নিয়ে তখন অনেক কিছু আমরা জানি, সাতারা, ঝাঁসি টাসি অনেক কিছু চলে গেছিলো। ওই সময় ব্রিটিশদের কাছে অনেক চলে এসেছিলো। তো এক সময় আমাদের ডালহৌসির সময় সব থেকে বেশি এক্সপেনশন হয়, কিন্তু অপশান ডালহৌসি নেই। তাহলে ডালহৌসি যদি না থাকে অপশান, তাহলে অবশ্যই অপশান ডাফরিনকে নেবে। এই ডাফরিনের সময় অনেকটা করা হয়েছিল, ঠিক আছে? নেক্সট 52-এ যাই আমরা। বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান রুলার ইস্টাবলিশ এম্বাসিস ইন দ্য ফরেন কান্ট্রি ইন দ্য মডার্ন লাইন্স। ফরেন কান্ট্রির সাথে আমরা জানি হায়দার আলী, শাহ আলম টু এবং মীর কাসিম এবং টিপু সুলতান। এই টিপু সুলতান আমরা জানি, এর আগের দিনই পড়েছিলাম, টিপু সুলতান একটা ফ্রান্সের ক্লাবেরও সদস্য নিয়েছিল। অতএব অ্যান্সারটা হবে টিপু সুলতান। নেক্সট 53-তে যাও।
কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, এদের মধ্যে কোনটা কারেক্ট নয়। প্রথমত বলছে কি যে আলিমার্দান খান ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ রেভিনিউ ফার্মিং ইন বেঙ্গল। রেভিনিউ ফার্মিং ইন বেঙ্গল এটা শুরু করেছিল এ নয়, এটা করেছিল আলীবর্দী খাঁ করেছিল, কি বলে আলীবর্দী খাঁ করেছিল। তারপরে 2 নম্বরে কি বলছে দেখো, মহারাজা রঞ্জিত সিং সেট আপ মডার্ন ফাউন্ডিং টু ম্যানুফ্যাকচারিং ক্যাননস দ্য লাহোর, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে কি সয় জয় সিং অফ আম্বের হ্যাড ইউক্লিডস এলিমেন্ট অফ জিওমেট্রি ট্রান্সলেট ইন্টু সংস্কৃত, এটাও এই একটা জিওমেট্রি বই, যেটা অঙ্কের বই ছিল, যেটা ট্রান্সলেট করেছিল, এই রাইটারের বইটা ট্রান্সলেট করেছিল আমাদের জয় সিং। তারপর যে সুলতান টিপু সুলতান অফ মাইসুর গেভ মানি ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য আইডল অফ দ্য গডেস সারদার জন্য যে শৃঙ্গেরি টেম্পেলটা বানানোর জন্য টাকা ইনভেস্ট করেছিল, অবশ্যই টিপু টাকা দিয়েছিল। তাহলে 3টাই রাইট হচ্ছে, এটা ভুল, তাহলে অ্যান্সার হবে এটা, অপশন এ ইজ দ্য রাইট। কে বলেছে? ঠিক আছে, কারণ এই ছিল না। ঠিক আছে, নেক্সট 54-এ যাও। 54-এ কি বলছে? 54-এ বলছে হু ডিড দ্য মুঘল এম্পায়ার জাহানদার শাহ রিজন কাম টু অ্যান আর্লি এন্ড, মানে জাহানদার শাহ যে ছিল, এই জাহানদারের শাহের পর কে এসছিল? ঠিক আছে, এই জাহানদার শাহের পর তার ভাতিজা, যার নেফিউ, তাকে হত্যা করে এসছিল। ঠিক আছে, তাহলে তার ভাতিজার নাম কি ছিল? ফারুকসিয়ার। তো এই জাহানদারের শাহের পরে এসছে কে? আমাদের ফারুকসিয়ার। আর ফারুকসিয়ার ছিল এর ভাতিজা, ভাইয়ের ছেলে। ও একে কাকুকে মেরে সিংহাসনে বসে। তাহলে অ্যান্সারটা কি হবে? যে হি ওয়াজ অ্যাডপ্ট হিজ ওয়াজি, না ভুল, হি ডাই ডিউ টু দ্য স্লিপ while climbing down step, না ভুল, he was the defeated by his nephew in the battle, option C is the right answer, এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট কিছু আমাদের অ্যাসারশন অ্যান্ড রিজন দেওয়া আছে, দেখো কি বলছে। বলছে শাহ আলম টু স্পেন্ড দ্য ইনিশিয়াল ইয়ার অ্যাজ অ্যান এম্পায়ার ফার ওয়ে ফ্রম হিজ ক্যাপিটাল, এটা ঠিক আছে, কিছুদিন ক্যাপিটালের বাইরে থেকেও পেয়েছিল, তাহলে এটা ঠিক আছে। রিজন কি? দেয়ার ওয়াজ দ্য অলওয়েজ লার্কিং ড্যান্সার অফ ফরেন ইনভেনশন ফ্রম দ্য নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, না এটা ভুল। তাহলে যখন এটা ঠিক এটা ভুল, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি। দেখো তো, এ ট্রু বাট বি এ ট্রু and B false, তাহলে আমাদের C is the right answer, C is the right answer। ঠিক আছে, C right answer হয়ে গেল। নেক্সট 56 কি বলছে দেখো, 56 বলছে কনসিডার দ্য ফলোয়িং প্রিন্সলি স্টেট অফ দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, মানে এই যে 3টা নাম দিয়েছে, ঝাঁসি, সম্বলপুর এবং সাতারা, তা ব্রিটিশের কাছে কোনটা কেমন সিকোয়েন্স অনুযায়ী এসছে? তো আমরা জানি এগুলো কার মাধ্যমে? ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে এসেছিল। ডক্ট্রিন অফ ল্যাপস একটু আগেই বললাম যে দত্তক পুত্র, মানে কেউ অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্যটা ব্রিটিশের আন্ডারে চলবে। তো এটা কে করেছিল? ডালহৌসি করেছিল। কবে করেছিল? 1848 সাল থেকে, এবং 56 সালে ক্যানিং তুলে দিয়েছিল। ঠিক আছে, চল। তো এদের মধ্যে কে প্রথম এসেছিল? এদের মধ্যে প্রথম সাতারা ছিল, তারপরে ছিল কি সম্বলপুর, তারপরে ছিল আমাদের সম্বলপুর 2, তারপরে 3 হবে ঝাঁসি। তাহলে 3, 2, 1, 3, 2, 1, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার কারেক্টলি ম্যাচ, এদের মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ বলছে।
1767 থেকে 69 ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার নাকি হয়েছিল। ভুল কথা বলছে, কারণ এটা এই সালে হয়নি, এটা হয়েছিল 1775 থেকে 82 সালের মধ্যে হয়েছিল এটা, তাহলে এটা ঠিক নেই। তারপরটা কি বলছে, 1790 থেকে 92 নাকি থার্ড অ্যাংলো মাইসুর, একদম এই টিপু সুলতানের সাথে ব্রিটিশের মধ্যে হয়েছিল, এটা ঠিক আছে। এবং এই যুদ্ধে এটাতে শ্রীরঙ্গপত্তা নামে সন্ধি হয়েছিল 92 সালে, এবং সেখানে এর কাছে, টিপুর কাছে কোনো টাকা ছিল না, তার জন্য তার দুটো ছেলেকে রেখে এসেছিল জামানত হিসাবে, তারপরে পরবর্তীতে টাকা দিয়ে নিজের ছেলেদেরকে নিয়ে যায়। 3 নম্বরে কি বলছে যে 1824 থেকে 26 কি হয়েছিল, ফার্স্ট অ্যাংলো বার্মা, ঠিকই বলেছে। এই ফার্স্ট অ্যাংলো বার্মা কার সময় হয়েছিল, আমাস্টের সময়। এর আগের দিনই কোশ্চেন ছিল, আমাস্টের কত ছিল, লর্ড আমাস্টের টাইম পিরিয়ড ছিল 23 থেকে 31 পর্যন্ত ছিল, ঠিক আছে। নেক্সট 4 নম্বরে দেখো কি বলছে, এটাও ঠিক। এবং 45 থেকে 46 সেকেন্ড শিখ ওয়ার হয়ে, অ্যাংলো শিখ ওয়ার হয়েছিল, ভুল বলেছে, কারণ 1848-49 দিকে হয়েছিল, ঠিক আছে। তাহলে দুটো দেখতে পাচ্ছি, 2 আর 3 রাইট, তাহলে 2 আর 3 দেখো কোথায় আছে, 2 আর 3 না, তাহলে 2 আর 3 আছে অপশন ডিতে, অপশন ডিতে 2 আর 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট শিখ গুরু। এই শিখ গুরু, যে শিখ গুরু আছে এদের সম্বন্ধে কিছু বলেছে, কোশ্চেন কোনটা ঠিক বলছে। 1 নাম্বার, বান্দা বাহাদুর was appointed as the military leader of the Sikh by the Guru Tej Bahadur, গুরু তেজ বাহাদুর। এই গুরু তেগ বাহাদুর সময় ছিল না, এ ছিল কি আমাদের 10 নম্বর গুরুর পর, 10 নম্বর গুরুর পর আর কোনো গুরুতে নেই, কিন্তু মিলিটারি হিসাবে আমাদের ছিল বান্দা বাহাদুর, যে বান্দা বাহাদুরকে ফারুক শিয়ার হাতির পা দিয়ে চেপে মেরেছিল, ঠিক আছে। তো এখানে এটা ভুল বলছে 1 নম্বর। 2 নম্বর বলছে গুরু অর্জুন দেব বিকেম দ্য ফার্স্ট গুরু আফটার গুরু রামদাস, একদম বলছে গুরু রামদাসের পর এসেছিল 4 নম্বর ছিল গুরু রামদাস। এই গুরু রামদাস অমৃতসরে গোল্ডেন টেম্পল বানার জন্য তাকে আকবর তাকে জমি দিয়েছিল, মনে রাখবে, রামদাসকে জমি দিয়েছিল, অর্জুন বানিয়েছিল। আরও অর্জুনের কীর্তি আছে। এই অর্জুন একজন জাহাঙ্গীরের ছেলে, যার নাম ছিল খসরু। জাহাঙ্গীরের ছেলে আমরা শাহজাহান জানি, আর একজন ছিল খসরু। এই খসরুকে বুঝিয়েছিল যে তোমার বাবা কতদিন বাবার নামে একটু ভুলভাল বুঝিয়েছিল, এই নিয়ে খসরু বাবার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে সেই জিনিসটা জানতে পারে জাহাঙ্গীর যে আমার ছেলেকে কে বিগড়েছে, শুনলো ওই অর্জুন সিং, গুরু 5 নম্বর গুরু, তখন এই 5 নম্বর গুরুকে গিয়ে হত্যা করে কে, জাহাঙ্গীর। তো এখানে এটা ঠিকই বলেছে যে গুরু অর্জুন দেব বিকেম দ্য শিখ গুরু আফটার দ্য গুরু রামদাস, ঠিক আছে। তারপরে কি বলছে, গুরু অঙ্গদ বা অঙ্গদেব গিভ দ্য শিখ দেয়ার ওন স্ক্রিপ্ট গুরুমুখী। এই গুরুমুখী কে লিখেছিল, গুরু অঙ্গদ। এর আগের দিনে একটা কোশ্চেন কোথায় পেয়েছি আমরা, ঠিক আছে। তাহলে অ্যান্সার এটাও ঠিক, তাহলে 2 আর 3 হচ্ছে রাইট অ্যান্সার, এখানে 2 আর 3 রাইট অ্যান্সার। চলো নেক্সটে যাই আমরা, চলে আসো 59-এ কি বলছে দেখো। 59-এ বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ক্রনোলজিক্যাল অর্ডার অফ দ্য ব্যাটেল ফাইট ইন ইন্ডিয়া ইন দ্য 18th সেঞ্চুরি। এই 18th সেঞ্চুরিতে কয়েকটা যুদ্ধ নাম বলেছে, এগুলোকে সাজাতে বলেছে। দেখো প্রথমে বলেছে কি যে ব্যাটেল অফ আম্বের, এটা হয়েছিল 1849 সালে। তারপরে ছিল ব্যাটেল অফ পলাসি, এটা হয়েছিল 1857 সালে,
সবটি 1700। এটা হয়েছিল আমাদের 1749। এটা হয়েছিল আমাদের 1757-তে। ব্যাটেল অফ ওন্দিওয়াস এটা হয়েছিল আমাদের 1760 সালে। তাহলে ব্যাটেল অফ বক্সার এটা হয়েছিল আমাদের 1764-তে। তাহলে সবগুলো সাল তো বুঝতে পারছো তাহলে কিভাবে হচ্ছে। প্রথমে 49, তারপরে 57, তারপরে 60, তারপরে 64, মানে সিকোয়েন্স অনুযায়ী আছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এটাই ক্রোনোলজিক্যাল মেনটেন করেছে। অতএব তোমরা এখানে সব সালগুলো মনে রাখবে। তাহলে 4টা কোশ্চেন হয়ে গেল এখান থেকে। ঠিক আছে, আশা করি এগুলো সবাই জানতে, শুধু এই আম্বেরটা জানতে না। আম্বুর এটা হচ্ছে 1749। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। রবার্ট ক্লাইভ ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ভুল। রবার্ট ক্লাইভ ছিল কি ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল। জেনারেলটা তো ছিল না, ফার্স্ট জেনারেল অফ বেঙ্গল হয়ে গেলে আমাদের রাইট অ্যান্সারটা হবে ওয়ারেন হেস্টিং। এবার 2 নম্বরটা কি বলছে? উইলিয়াম বেন্টিং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। অবশ্যই ঠিক। তাহলে 2 নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। 2 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 61 নাম্বার কি বলছে দেখো। দ্য রুলার অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ওয়াজ রিমুভ ফ্রম দ্য পাওয়ার বাই দ্য ব্রিটিশ অন দ্য প্রিটেক্স অফ মিসগভর্নেন্স। বলছে ব্রিটিশ সরকার এদের মধ্যে 4টার মধ্যে কোন রাজ্যটাকে বিনা কারণে বলেছিল যে সরকার ঠিকঠাকভাবে চালাতে পারছে না, তার জন্য জোর করে নিয়ে নিয়েছিল। তো সেটা হবে আমাদের একমাত্র আওয়াধ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আওয়াধ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চলো আমাদের ওই প্রথম চ্যাপ্টার কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টারতে যাব। ঠিক আছে, তো দ্বিতীয় চ্যাপ্টারতে দেখো কি বলছে। ইকোনমিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য ব্রিটিশ রুল। এই দ্বিতীয় চ্যাপ্টার আমাদের শুরু হচ্ছে লুসেন্টের বইয়ে। আমরা লুসেন্টের বইয়ে সব মানে যতগুলো আমাদের আইএনএম এর চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট করব। তাহলে তোমাদের খুবই খুবই হেল্প হবে। এইটুকু বিশ্বাস রাখো, আর বিশ্বাস রেখে পড়াশোনাটা করো। আর যদি বিশ্বাস না রাখো, এদিক ওদিক ঘোরাঘুরি করো, তোমার এমনিই চলে যাবে টাইম। অতএব বিশ্বাস রেখে পড়ো। আমি যে তোমাদের জন্য খাটছি, জাস্ট তোমাদের ভবিষ্যতের জন্য, যেন তাড়াতাড়ি একটা চাকরি পাও। এবং বিহার একটা সুযোগ দিয়েছে, লাস্ট সুযোগটা কাজে লাগাও। পরবর্তীতে কি হবে জানি না, বাট এই বছর তো এই বছরই লাগাও। 4.0 তো 4.0 লাগাও। যদি ভাবো যে এবার হবে না, খুব চাপ হয়ে যাবে। নেক্সট, পরের যে সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা শুরু করছি। সেকেন্ড চ্যাপ্টার কি বলছে দেখো। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কটন মিল ইন ইন্ডিয়া এস্টাবলিশড। দেখো আমরা জানি যে কটন মিল সব থেকে প্রথম শুরু হয়েছিল আমাদের কলকাতাতে, সেটা 1818-তে। কিন্তু এখানে 1818-তে নেই অপশন। মডার্ন যেটা শুরু হয়েছিল দ্বিতীয়টা, যেটা 1854 সালে, এটা শুরু হয়েছিল মুম্বাই। তাহলে এখানে তোমার কোনটা দেওয়া আছে? এখানে বেঙ্গল তো দেওয়াই নেই, এখানে মুম্বাই দেওয়া আছে, মানে 1854 সালের গল্পটা বলছে। ঠিক আছে, কলকাতা থাকলে কলকাতায় হতো। চলো সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন কি বলছে, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন ইন্ডিয়া। এই যে এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সেন্ট্রাল অফ ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং ভারতীয় মজদুর সংঘ। এদের মধ্যে সব থেকে পুরাতন কোনটা ছিল? পুরাতন ছিল আমাদের এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটা কবে হয়েছিল? 1920 সালে। সালটাও মাথায় রাখবে, 1920 সালে হয়েছিল। এটাই ছিল এদের মধ্যে 4টার মধ্যে টপ। তাহলে সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে দেখো। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া এস্টাবলিশ। কবে আমাদের বা কোথায় আমাদের ফার্স্ট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল? সেটা হচ্ছে আমাদের জামশেদপুরে। সালটা তখন হয় 1907 সালে। ইন্ডিয়ার প্রথম 1907 সালে জামশেদপুরে করা হয়েছিল। নেক্সট কি বলছে, দ্য ব্রিটিশ ইন্ট্রোডিউস দ্য রেলওয়ে ইন ইন্ডিয়া ইন অর্ডার টু।
বলছে ব্রিটিশ ইন্ট্রোডিউস দ্য রেলওয়ে ইন ইন্ডিয়া ইন অর্ডার টু প্রমোট হেভি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। না, কারণ ওরা তো নিজেরাই ইন্ডাস্ট্রি করত। এবং ফ্যাসিলিটি ব্রিটিশ কমার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল, একদম রাইট। কারণটা হচ্ছে ফ্যাসিলিটি অফ ব্রিটিশ কমার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, এটা হচ্ছে রাইট অ্যান্সার। সি নাম্বারটা কি? মুভ মুভ এগুলো দেখে লাভ নেই, আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো ডিউরিং দ্য কলোনিক্যাল রুল ইন ইন্ডিয়া দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস। দেখো পার্মানেন্ট সেটেলমেন্ট, একটু সেটেলমেন্টগুলো বুঝে নাও একটু। ঠিক আছে, আসলে এই সেটেলমেন্টগুলো কি হয়েছিল বুঝো। প্রথম শুরু হয় আমাদের এক পাঁচতলা বন্দোবস্ত। এই যখন আমাদের ওয়ারেন হেস্টিং আসে, কবে এসেছিল? 1772 সালে। এই 1772 সাল থেকে এই 5 বছর মানে 77 সাল পর্যন্ত চালিয়েছিল পাঁচশালা বন্দোবস্ত। মানে 5 বছরের জন্য একটা জমি লিজ দিত। ঠিক আছে, 5 বছর পর আবার নিলামি হতো, সে অন্যজনও নিতে পারতো, ও নিতে পারতো। পরবর্তীতে 77 সালে এই 1777 সাল থেকে শুরু হলো আমাদের যে একশালা বন্দোবস্ত। এটা চলেছিল 90 সাল পর্যন্ত, একশালা বন্দোবস্ত। এগুলো এই দুটোই হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিং শুরু করেছিল। এবার 90 সালে আমরা কি করলাম? 1790 সাল থেকে 93 সাল আমরা বললাম 10 শালা বন্দোবস্ত করব। কিন্তু তার আগে মাত্র 3 বছর হওয়ার মধ্যে জন শোর বলে একজন ছিল, এই জন শোর তখন গভর্নর জেনারেল ছিল কর্নওয়ালিসকে জন শোর বলল এসে যে পার্মানেন্ট সেটেলমেন্ট করুন। তখন পার্মানেন্ট সেটেলমেন্ট হয়েছে 1793 সাল থেকে চলতে থাকলো। এটা হলো আমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট। ঠিক আছে, পার্মানেন্ট সেটেলমেন্ট এটা করেছিল কর্নওয়ালিস। পার্মানেন্ট সেটেলমেন্ট যদি বলে কে করেছিল? কর্নওয়ালিস। যদি বলে ব্রেন চাইল্ড অফ পার্মানেন্ট সেটেলমেন্ট, সেক্ষেত্রে আবার কর্নওয়ালিস হবে না, বুদ্ধিটা ছিল কি জন শোরের। পরবর্তী সালে আবার জন শোর 93 থেকে 98 সাল পর্যন্ত আবার গভর্নর জেনারেলও হয়। ঠিক আছে, তো এখানে কি বলছে? কর্নওয়ালিস, তার অ্যান্সার হবে ডিউরিং দ্য কলোনিক্যাল রুল ইন ইন্ডিয়া পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস। তো কার সময় হয়েছিল পার্মানেন্ট সেটেলমেন্ট? এই কর্নওয়ালিসের সময়, যাকে আমরা সিভিল সার্ভিসের জনক বলি। এবং যদি বলে ও পাঁচশালা বন্দোবস্ত, একশালা বন্দোবস্ত কার সময় হয়েছিল? ওয়ারেন হেস্টিংয়ের সময়। যদি বলে 10 শালা বন্দোবস্ত পার্মানেন্ট সেটেলমেন্ট কার সময় হয়েছিল? এই কর্নওয়ালিসের সাথে। তারপরে চলে আসো, ফার্স্ট রেলওয়ে লাইন ইন ইন্ডিয়া ওয়াজ ওপেন ইন দ্য ইয়ার, কোন ইয়ারে আমাদের ওপেন হয়েছিল? আমরা সবাই জানি যে 1853-তে বোম্বে থেকে থানে 16 এপ্রিল প্রথম রেল শুরু হয়েছিল। কত কিলোমিটার রাস্তা? 34 কিলোমিটার রাস্তা। সেকেন্ড হয়েছিল কলকাতা থেকে রানীগঞ্জ বা হুগলি, হাওড়া থেকে রানীগঞ্জ বা হুগলি, আর এটা ছিল 1 বছর পরে। ঠিক আছে, মাথায় রাখতে হবে। নেক্সট 7 নম্বর কোশ্চেনে যাও। কি হলো 7-এর পর? আচ্ছা, কিছুটা মিসিং হয়ে গেছে। চলো দেখো কি বলছে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট রেলওয়ে লাইন বিটুইন বোম্বে থেকে থানে? একটু আগেই বললাম যে বোম্বে থেকে থানে কবে আমাদের রেল লাইনটা শুরু হয়েছিল, একটু আগেই বললাম, সেটা হচ্ছে আমাদের এই সালে, তারিখটা ছিল 16 এপ্রিল। ঠিক আছে, এবার চলে আসো পরবর্তীতে। দ্য কজেস অফ ডিক্লাইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন 18th সেঞ্চুরি ইন বেঙ্গল। এই 18th সেঞ্চুরির সময় না আমাদের যত রকমের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল এখানে সবগুলো না উঠে চলে যায়, মানে চলে যাচ্ছিল। কারণটা হচ্ছে এখানকার মানে ওই স্কিল প্রাপ্ত লোক পাওয়া যাচ্ছিল না। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে আমাদের কি, যে নন অ্যাভেলেবল টু ক্রাফটম্যান, নন অ্যাভেলেবিলিটি অফ ক্রাফটম্যান, মানে এরকম কোনো আমরা শিক্ষাগত লোক পেতাম না, শিক্ষাগত স্কিলযুক্ত যেসব কাজটার জন্য যে দরকার সেটা পাওয়া যেত। তারপরে কি বলছে, ফার্স্ট রেলওয়ে লাইন ওয়ার লিড ডাউন ইন ইন্ডিয়া আন্ডার হুইচ ব্রিটিশ গভর্নর? সেটা হচ্ছে আমাদের কার সময় রেল লাইন করা হয়েছিল? ডালহৌসির সময়। ঠিক আছে,
তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো, দেখো বিপিএসসিতে 4 এসেছিল, বিপিএসসি 8 এসেছিল, অতএব এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে, হু ওয়াজ দ্য এক্সপোনেন্ট অফ দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া ডিউরিং দ্য ব্রিটিশ রুল। দেখো এটা আমরা চোখ বন্ধ করে বলবো, জান ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া যে করেছিল কে, দাদাভাই নওরোজি। এবং তোমাদের আজকে একটা ট্রিক বলে দিই, অনেকজনকে বলেছি, দাদাভাই নওরোজি যদি কোনো অপশানে থাকে আর তুমি যদি কোশ্চেনটা পারো তো ভালো কথা, নিজের মতন করলে। আর যদি কোশ্চেনটা না পারো আর দাদাভাই নওরোজি অপশানে আছে, আমি বলবো কোশ্চেনটা দাদাভাই নওরোজিকেও মেরে দিও। কারণ আজ পর্যন্ত যা দেখা গেছে যে দাদাভাই নওরোজিকে অপশান দেয় আর নেয় না, অ্যান্সার নেয় না, হয় না। অতএব দাদাভাই নওরোজি অপশানে থাকলে 99% কোশ্চেন ওইটাতে আসার চান্স আছে। 100% আমি বলবো না। কেউ যদি কোশ্চেন নিজের মতন তৈরি করে, যেমন আমি যখন টেস্ট নিই তাহলে আমি আবার দিই না অপশান, দাদাভাই নওরোজি দিই কিন্তু অ্যান্সার অন্য হয়। কিন্তু পরীক্ষায় বা বিভিন্ন তুমি বইয়ে টেস্ট করবে, দেখবে মিলবে, তাহলে দাদাভাই নওরোজি। ঠিক আছে, নেক্সট 17 গেল, 18তে যাও। কি বলছে দেখো, দ্য ইংলিশ ইন্ট্রোডিউসড রাওয়াতওয়ারি সেটেলমেন্ট ইন। এই রাওয়াতওয়ারি সেটেলমেন্টটা ইংরেজরা কোথায় করেছিল? বেঙ্গল প্রেসিডেন্সিতে, না মাদ্রাজ প্রেসিডেন্সিতে, না বোম্বে প্রেসিডেন্সিতে, না মাদ্রাজ বোম্বে দুটো প্রেসিডেন্সি? তাহলে অপশান ডি, মাদ্রাজ বোম্বে প্রেসিডেন্সি দুটোতে। বাংলাতে করেনি। তখন কটা প্রেসিডেন্সি ছিল? তখন 3টা প্রেসিডেন্সি ছিল, এবং 3টা প্রেসিডেন্সির মধ্যে দুটোতে করেছিল, একটাতে করেনি। ঠিক আছে, নেক্সট। তারপরে কি বলছে যে হু অথর দ্য বুক পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। একটু আগেই বললাম যে এটা কার লেখা? দাদাভাই নওরোজির লেখা। ঠিক আছে, এবং এটা কি যে দাদাভাই নওরোজির অ্যান্সারটা হবে। এবং এই বইয়ে আমাদের ড্রেন অফ ওয়েলথ থিওরি দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। এই দাদাভাই নওরোজি আমাদের ন্যাশনাল ইনকাম, পার ক্যাপিটাল ইনকাম নেমেছিল। ঠিক আছে, ইকোনমিক্স প্লাস পলিটিক্যাল যদি লিডার বলতে হয় তাহলে আমার দাদাভাই নওরোজিকে। একে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াও বলি। ঠিক আছে, এবং কংগ্রেসের সবথেকে বেশিবার দাদাভাই জওহরলাল নেহরুও ছিল, 3বার প্রেসিডেন্ট ছিল। চলো 20 নাম্বার কি বলছে, হু ইজ credited in the introduced in the permanent settlement in the Bengal and Bihar। বলছে বেঙ্গল ও বিহারে পার্মানেন্ট সেটেলমেন্ট কে করেছিল? একটু আগে তো আমরা বললাম যে পার্মানেন্ট সেটেলমেন্ট কে করেছিল, সেটা হচ্ছে আমাদের কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস। এর টাইম পিরিয়ডটা কত? এর টাইম পিরিয়ডটা ছিল 1786 সাল থেকে ওই 93 সাল পর্যন্ত, এবং করেছিল 93 সাল, লাস্ট বছরে পার্মানেন্ট সেটেলমেন্টটা করেছিল। কার বুদ্ধিতে করেছিল? লর্ড জন সরের। তারপরটা কি বলছে, বলছে হু ওয়াজ দ্য অ্যাসোসিয়েট উইথ দ্য রাওয়াতওয়ারি সেটেলমেন্ট অফ মাদ্রাজ। এই রাওয়াতওয়ারি সেটেলমেন্ট মাদ্রাজের যে আছে, কে লিড করেছিল বা কে ইন্ট্রোডিউস করেছিল? সেটা হচ্ছে মুনরো। খুব ইম্পর্টেন্ট যে রাওয়াতওয়ারি সিস্টেমটা কোথায় করেছিল? মাদ্রাজে আর বোম্বেতে। তো কে ছিল মেন ব্রিটিশের? মুনরো ছিল, রাইট। তারপরে কি বলছে 22, পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ এ ফিচার্স অফ। পার্মানেন্ট সেটেলমেন্টটা কার ফিচার্স? তাহলে পার্মানেন্ট সেটেলমেন্টটা ফিচার্স হচ্ছে আমাদের রাওয়াতওয়ারি জামিনদারি সিস্টেমের সঙ্গে। এই জামিনদারি সিস্টেমের সঙ্গে সম্পর্ক হচ্ছে আমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, নেম অফ দ্য জার্নালিস্ট হু হোল হেডেড বা চ্যাম্পিয়ন দ্য কজ অফ ইন্ডিগো মুভমেন্ট ওয়াচ। এদের মধ্যে কোনটা? যেটা আমাদের হিন্দু প্যাট্রিয়ট ছিল না, সেটা আমাদের নীল দর্পণ পত্রিকার ফেমাস ছিল। ঠিক আছে, এবং হিন্দু প্যাট্রিয়ট কার লেখা, মানে কে ছিল এডিটর? সেটা ছিল আমাদের হরিশচন্দ্র মুখার্জি। তাহলে এখানে অ্যান্সার হবে হরিশচন্দ্র মুখার্জি। চলো
পরবর্তীতে কি আছে, ম্যাচিং আছে, ম্যাচ লিস্ট 1 and লিস্ট 2, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য কোড গিভেন বিলো। লিস্ট, দুটো লিস্ট আছে, একটা লিস্ট 1, একটা হচ্ছে লিস্ট 2। এবার সাজাতে বলছে তোমাকে, ঠিক আছে। তাহলে কীভাবে সাজাবে, প্রথমে বলছে ল্যান্ড অ্যালটেড টু বিগ ফিউডাল ল্যান্ড লট, তাহলে এটা হবে জমিনদারি সিস্টেম, এটা ঠিক আছে, এটা জমিনদারি সিস্টেমই হবে। তারপরে কি বলছে যে ল্যান্ড অ্যালটেড টু রেভিনিউ, এটা রেভিনিউ সেটা হচ্ছে আমাদের জমিনদারি সিস্টেম, ঠিক আছে, ওটা জায়গিরদারি সিস্টেম ছিল, এটা হচ্ছে জমিনদারি সিস্টেম। তারপরে যদি দেখি সি নাম্বার, ল্যান্ড অ্যালটেড টু ইচ প্রেজেন্ট মানে চাষি উইথ দ্য রাইট টু সাবলেট, এটা কি হবে, এটা হবে আমাদের 2 রাওতওয়ারি সিস্টেম, যেটা আমাদের 1821 সালে শুরু হয়েছিল মাদ্রাজে আর বোম্বেতে। তারপরে রেভিনিউ সেটেলমেন্ট অ্যাট ভিলেজ লেভেল, এটা হবে আমাদের 3 নম্বরে। তাহলে দেখো প্রথমে কি হবে, এ মানে 1, 2 মানে 4, 3 আর ডি সি মানে হচ্ছে সি মানে হচ্ছে কত 2, আর এদিকে 3, লাস্ট এটা 3। 14, 23 কোথায় আছে দেখো, 14, 23 মানে অপশন বি, 14, 23, 14, 23 হচ্ছে বি। নেক্সট 25 নাম্বার কি বলছে দেখো, কোশ্চেনটা একটু বড়। আন্ডার দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট 1793 দ্য জমিনদার were required to issue pattas to farmer which were not issued by many of the jamindars. The reason was, বলছে the jamindar was trusted by the farmer, there was no official check upon the jamindar। অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। এবং এগুলো দেখে নি কি বলছে, that was the responsibility of the British government, the farmer were not interested in getting pattas। তাহলে এটাই অ্যান্সার হবে, এটা হবে না, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 26 নাম্বার কি বলছে, যে ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট ব্যাংক অফ লিমিটেড লায়াবিলিটি ম্যানেজ বাই ইন্ডিয়ান। দেখো প্রথমে বলছে এখানে ইন্ডিয়ান সরকার প্রথম যে ব্যাংক বানিয়েছিল, অর্ধেক মানে অর্ধেক ইন্ডিয়ান সরকারের, বাইরের ফরেনারের অন্যজন, তাহলে সেটা কবে, সেটা পরে গল্প আসছি। প্রথম যদি আমরা দেখি প্রথম ব্যাংক কি, সেটা হচ্ছে আমাদের 1770 খ্রিস্টাব্দে, 1770 খ্রিস্টাব্দে ব্যাংক অফ হিন্দুস্তান বানানো হয়, এবং ব্যাংক অফ হিন্দুস্তান বানানো হয়েছিল, এবং এটা কোম্পানির মালিক কে ছিল, আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি ছিল তার মালিক, ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখলাম যে 1806 খ্রিস্টাব্দে শুরু হলো কি, ব্যাংক অফ বেঙ্গল। 1840 খ্রিস্টাব্দে কি দেখলাম, ব্যাংক অফ বোম্বে, এবং 1843 সালে কি দেখলাম, ব্যাংক অফ মাদ্রাজ। এই 3টা ব্যাংকে একসাথে প্রেসিডেন্সি ব্যাংক বলতাম। এই ব্যাংকগুলো 1921 সালে নাম চেঞ্জ হয়ে গেল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার 1955 সালে নাম নিল কি এসবিআই। এই যে আজকের দিনে যেটা এসবিআই দেখছো না, আসলে কিন্তু আগের এই প্রেসিডেন্সি ব্যাংকেরই রূপ এটা ছিল। তারপরে পরবর্তীতে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আসে প্রথম। তা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আগেও যে একটা ব্যাংক এসেছিল, যেটা হচ্ছিল 1800, পাঞ্জাব তো আমাদের 1894 এসেছিল, বাট 1881তে এসেছিল কে আমাদের, 1881তে এসেছিল আমাদের এই আওয়াধ, মানে আওয়াধ কমার্শিয়াল ব্যাংক। আওয়াধ কমার্শিয়াল ব্যাংক হচ্ছে ফার্স্ট আংশিক ভারতীয় ব্যাংক। ফুল ভারতীয় ব্যাংক বললে আমাদের বলবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর যদি বলে হাফ তাহলে বলবো আওয়াধ কমার্শিয়াল ব্যাংক। 27 নম্বর কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ইস্যু দ্য ফেজ আন ব্রিটিশ টু ক্রিটিসাইজ দ্য ইংরেজ কলোনি কন্ট্রোল দ্য ইন্ডিয়া। দেখো আন ব্রিটিশ যে কথা বলছো, আন ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া কার ছিল, দাদাভাই নরোজি। আর তোমাদের তো একটা কথা আমি বলে দিলাম যে দাদাভাই নরোজি অপশানে থাকবে, হয় না, এটা না খুব কম,
অতএব পারলে তো ভালো কথা, না পারলে দাদাভাই নরজি অ্যান্সারটাকে অবশ্যই তোমরা মারবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে। উইথ রেফারেন্স টু রাওয়াতওয়ারি সেটেলমেন্ট কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখানে রাওয়াতওয়ারি সিস্টেমটা কি সম্বন্ধে কি বলছে দেখো। বলছে যে দ্য রেন্ট ওয়াজ পেড ডিরেক্টলি বাই দ্য প্রেজেন্ট টু দ্য গভর্নর, ঠিক বলেছে। তারপরে দ্য গভর্নর গেভ পাট্টাস টু রাওয়াত, না ভুল বলেছে। এটাও ঠিক। ল্যান্ড ওয়ার সার্ভাইভ দ্য অ্যাসেস্ট বিফোর দ্য কন্টেক্স, এখানে তিনটাই রাইট। তাহলে অপশানটা কি হবে? সি ইজ দ্য রাইট। 1 2 3 এখানে রাইট হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি বলছে পরবর্তীতে দেখো। বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট দ্য মোস্ট এফেক্টিভ কন্ট্রিবিউশন মেড বাই দাদাভাই নরজিও টু দ্য কজেস অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ওয়াজ that he exposed the economic explanation in India by the British। ওই যে আমাদের ব্রিটিশ রুল অফ ইন্ডিয়াতে করা হয়েছিল, তো সেটা হচ্ছে অপশন এটা রাইট হচ্ছে। ইন্টারপ্রিটেড দ্য অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান টেক্সট অ্যান্ড রিস্টোর দ্য সেলফ কনফিডেন্স অফ ইন্ডিয়া, না এরকম কিছু করেনি, একমাত্র এক। 3 নম্বরটা কি বলছে যে স্ট্রেস দ্য নিড ফর দ্য এডুকেশন অফ দ্য সোশ্যাল এভিল বিফোর দ্য এনিথিং, না এরকমও কিছু বলেনি। তাহলে এখানে অপশন এটা শুধু রাইট অ্যান্সার হবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আমরা 2টো চ্যাপ্টার কমপ্লিট করে নিলাম। পরবর্তীতে আমরা ভালো চ্যাপ্টার যেটা নিয়ে আসবো, গান্ধীজি, নেতাজি, এদেরকে নিয়ে আসবো, যেখান থেকে প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, চলো আজকে এখান থেকে আমরা থাকলাম। যারা সাবস্ক্রাইব করনি, লাইক করনি, শেয়ার করনি, তারা একটু শেয়ার করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।